তো দেখো, এখন ইম্পর্টেন্ট আর একটা টপিকে যাচ্ছি। এখানে বলছে কি দেখো, যে শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত। আমাদের স্থূল সংকেত আছে, তারপর আবার আণবিক সংকেত আছে, মানে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে সম্পর্ক আছে। এই টপিক গুলো একটু মনে রাখলে একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত, বুঝছো? তাহলে এখন যেটা করাচ্ছে একটু মনোযোগ দেওয়ার ট্রাই করো, কারণ পরবর্তীতে আবার ডাকবে। এখানে বলছে কি আমরা আণবিক সংকেতের ধারণাটির সাথে ভালোভাবে পরিচিত হয়েছি, অনেকবার ব্যবহার করেছি। আচ্ছা, এখানে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। এখানে দেখো যে একটি অণুতে বিভিন্ন পরমাণুর সংখ্যার অনুপাত বোঝানোর জন্য স্থূল সংকেত এর ধারণাটি প্রবর্তন করা হয়েছে। তাহলে স্থূল সংকেত কিসের জন্য প্রবর্তন করা হয়েছে? মেইনলি আমাদের কি ওই পরমাণু যে সংখ্যাগুলো আছে সেগুলোর অনুপাত বোঝানোর জন্য। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড অণুতে H2O2 আছে, এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। আবার অক্সিজেন আছে কয়টা? দুইটা আছে। দুইটা। তাহলে এই যে 2:2 কে আমরা 1:1 লিখতে পারি, তাই না? আমরা যদি ওকে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে 1:1। তার মানে আমি এই যে H2O2 এর বদলে আমি HO লিখতে পারি। এই যে কেন লিখতে পারি? কারণ হচ্ছে এদের অনুপাত দুটো এক, তাহলে এক লিখলেও হলো, না লিখলেও হলো। এই যে এটার বদলে আমি যে এইটা লিখতে পারি, এটাকে বলা হচ্ছে স্থূল সংকেত। দেখো এখানে তাই বলছে যে এই যে H2O2 এর স্থূল সংকেত হচ্ছে আমাদের কি? HO। আর যদি মনে করো যে কোনো একটা আমাদের পরমাণু চলে আসছে এরকম, যে মনে করো H3 দেওয়া আছে, মনে করো যে H5 দেওয়া আছে, তাহলে এটার কিন্তু আমাদের অনুপাত নাই, মানে আলাদা করে অনুপাত হচ্ছে না, মানে 3:5 যদি দেয় তাহলে কি তেমন কোনো কিছু হচ্ছে না। এর জন্য আমাদের এই যে এটা আণবিক সংকেত, যেটা স্থূল সংকেত কি সেটাই হবে। যদি আমাদের মনে করো যে H2S4 হয়, তাহলে এটাকে আমি লিখতে পারবো এই যে 2 আর 4 আছে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করে 1:2 লিখতে পারবো। তাহলে এটাকে লিখতে পারবো H1S2, অথবা লিখতে পারবো H1, না লিখলেও হয় H2 লিখতে পারবো, H2 লিখতে পারবো। এগুলা কিন্তু কোনো ইয়ে না, জাস্ট আমি বোঝানোর জন্য আর কি উদাহরণ নিয়ে আসতেছি। কিন্তু যদি আমাদের ভাগ যায় তাহলে তো আমরা এভাবে স্থূল সংখ্যা লিখবো। আর যদি এই দুটা সংখ্যা আমাদের কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাহলে আমাদের যেটা আণবিক সংকেত থাকবে সেটাই আমাদের কি স্থূল সংকেত হবে। যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। তো স্থূল সংকেত কাকে বলে সংজ্ঞাটা একটু মনে রাখবা, যে যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। তো এগুলা এখান থেকে বাকি যে দুই একটা লাইন আছে তুমি পড়ে নিবা। তাহলে দেখো শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। আমরা এখন যে জিনিসটা করবো, আমরা একটু আগে শতকরা সংযুক্তি শিখলাম, তারপর স্থূল সংকেত কাকে বলে সেটাও শিখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে শতকরা সংযুক্তি থেকে আমাদের স্থূল সংকেত নির্ণয় করা যায়। তাহলে প্রথম কয়েকটা ধাপ দেওয়া আছে, এই ধাপগুলো একটু মনে রাখো, বা পরীক্ষা আসতেও পারে এরকম যে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়ের ধাপগুলো লিখো। বুঝছো? যদিও কেমিস্ট্রি রিলেটেড এরকম প্রশ্ন হওয়ার কথা না, দিতে পারে, বলা যায়। তাহলে একটু মনে রাখবা, মানে এমন না যে মুখস্থ করা লাগবে, একটু মনে রাখলে ধাপ কয়টা, মানে কোন ধাপে কি কি আছে সেটা একটু মনে রাখবা। তাহলে প্রথম ধাপে দেওয়া আছে যে মৌলের সঙ্গে শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ কোন একটা মৌলের আমরা শতকরা সংযুক্তি মনে করে পাইছিল 2.04, এটাকে কি করতে হবে? পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। ওই যে মৌলের বের করবো ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা আহ, ভাগ করতে হবে। তারপর 2 নম্বরটা বলছে কি, যে ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে, এবং ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য প্রয়োজনীয় যে কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। মানে প্রথমে আমরা ভাগ করব, মনে করো যে আমাদের তিনটা মৌল ছিল, মনে করো যে এই সালফার, হাইড্রোজেন ছিল, সালফার ছিল আর অক্সিজেন ছিল। তাহলে এটাকে আমি মনে করো যে ওই আণবিক ভর দ্বারা ভাগ করে পেলাম 2.04, আর সালফারকে আমি ভাগ করে পেলাম যে 4.08, তারপর অক্সিজেনকে মনে করো পাইলাম আমি 12.12। ঠিক আছে? তাহলে এই তিনটার মধ্যে যেটা ছোট, এই ছোটটা দিয়ে সবগুলোকে ভাগ দিতে হবে। এই জিনিসটা এখানে বুঝাইছে। ভাগফল গুলোর মধ্যে থেকে যে সংখ্যাটা ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফল গুলোকে ভাগ দিতে হবে। তাহলে এই তিনটার মধ্যে আমাদের কোনটা ছোট? 2.04। এই 2.04 দ্বারা আমাদেরকে সবগুলোকে ভাগ দিতে হবে, এবং 2.04 এটাকে আমি কত? 2.04 দিয়ে ভাগ দিলাম, এবং 2.04 দিয়ে ভাগ দিলাম। তাহলে এখান থেকে আমাদের যদি একদম কি বলে, একদম যদি ইয়ের সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা আসে, যেমন এটা এগুলো ভাগ করে এটার মধ্যে কত আসছিল, এটার মধ্যে মনে করে আসছিল 1, এর মধ্যে আসছিল 2, এটার মধ্যে 3। যদি এরকম 1, 2, 3 আছে তাহলে তো কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আমাদের ভগ্নাংশ আসে, 0.5 আছে, 1.5 এরকম কিছু আসে, তাহলে আমি এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে আমরা এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় পরিণত হয়। এই জিনিসটা এখানে বোঝাইছে, বুঝছো? তারপর ধাপ নাম্বার 3-এ বলছে যে মৌলসমূহে প্রতীকের নিচে ডান পাশে ওই সংখ্যাগুলো বসিয়ে দিলে স্থূল সংকেত তৈরি হয়ে যাবে।
অর্থাৎ আমাদের যে প্রতীক আসবে, ওই মানে যে সংখ্যাগুলো আসবে ওই সংখ্যাগুলা আমাদের যে মেইন যে আহ কি মৌলটা, সংকেত। ওই মৌলটার সাইডে আমাদের লিখে দিলেই আমাদের এই স্থির সংকেত বের হয়ে যাবে। তাহলে এবার 4 নাম্বার ধাপে বলছি যে মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে এক থাকলে সেটি লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে 4টা ধাপ বললাম। প্রথম ধাপে কি বললাম, যে আমাদের আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, পারমাণবিক ভর দ্বারা ভাগ দেওয়ার পর আমরা যে কাজটা করব সেগুলো হচ্ছে ওই যে সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দ্বারা সবগুলাকে ভাগ দিব, সবগুলা ভাগফলকে ভাগ ভাগ দিব। এরপর যে ভাগফল গুলো পাবো ওই ভাগফল গুলা আমাদের প্রত্যেকটা অণুর ডান পাশে লিখবো ছোট করে। আর হচ্ছে যদি এক থাকে তাহলে লেখার দরকার নেই। এটাই বুঝছি। এখানে কি 4টা ধাপ, তার মানে 4টা ধাপ মনে রাখতে। এখানে বলতে কি, যে ধরা যাক কোনো যৌগ কার্বনের সংযোগে দেওয়া আছে এত%, এবং হাইড্রোজেনের সংযোগে দেওয়া আছে এত%, তাহলে যৌগটির স্থূল সংকেত বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই পড়লাম কি, যে যে কার্বনের যে সংযুতি থাকবে, অর্থাৎ কার্বনে বলতেছি কেন, যে যে সংযুতিটা থাকবে তাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি কার্বনের জন্য যদি জিনিসটা বের করি, তাহলে কি করতে হবে, এর কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 92.21 ডিভাইডেড বাই হচ্ছে কার্বনের ভর হচ্ছে 12। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কত, যে 7.69। ঠিক আছে, এরপর আমাদেরকে হাইড্রোজেনের আছে, তাহলে হাইড্রোজেনকে 7.69 কে 1 দ্বারা ভাগ দিব, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে 1। তাহলে এখান থেকে পাইলাম 6.79। এরপর কি করতে হবে, আমাদের এই যে এই দুটো আমাদের ভাগফল আসছে, এই দুটো ভাগফলের আমাদের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এই ভাগফলে কিভাবে অনুপাত বের করবো, যেটা সর্বনিম্ন ভাগফলটা ওটা দ্বারা সবগুলোকে ভাগ দিব। তো যেহেতু দুইটাই সেম আছে, তাহলে আমরা দুইটাই ওই একটা জিনিস দ্বারা ভাগ দিব। তাহলে সি ইজ ইকুয়াল টু 7.69 ডিভাইডেড বাই 7.69 পেলাম হলো 1। তো হাইড্রোজেনের ক্ষেত্রে একই, 7.69 এটা পেলাম হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি হাইড্রোজেন এবং কার্বনের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে কার্বনের নিচে একটা 1 দিব, তবে হাইড্রোজেন এখানে একটা 1 দিব। তাহলে এরপর কি, যেহেতু 1 লেখার দরকার নেই, তাহলে এটা কি সিএইচ। তাহলে এটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত। বুঝতে পারছো? তাহলে আমাদের 1 নম্বর রুলস ছিল এটা, যে তার আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দিতে হবে, পারমাণবিক ভর দ্বারা দিলাম। তারপর এই দুটার মধ্যে আমাদের সর্বনিম্ন যে ভাগফলটা থাকবে সেটা দ্বারা আমাদের কি ভাগ দিতে হবে। তো এখানের মধ্যে আমাদের যে দুইটা ভাগফল আসছে দুইটাই সেম আসছে, তাহলে আমরা ওটাকে ধরে নিই যে একটা সবচেয়ে ছোট। তো ওটার দ্বারা কি করলাম, আমি এখানে ভাগ দিয়ে দিলাম। ভাগ দেওয়ার পর কি করলাম, এই দুটার যে মেইন সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি কি ওই সাইডে লিখে দিলাম। তারপর যদি 1 আসছে তাহলে লেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ধাপ 1, এটা হচ্ছে ধাপ 2, এটা হচ্ছে আমাদের ধাপ 3, আর এটা আমাদের 1 লেখার দরকার নেই, এটা হচ্ছে আমাদের ধাপ 4। তাহলে এটা কি করাবো বলো? আচ্ছা, আরেকটা করাই, কারণ একটা করলে আসলে সেরকম ফুলফিল বেসিকটা চলে আসে না। কেন, সমস্যা যেটা হয়েছে, আমি যদি অ্যান্সার দেখাতে যাই তুমি অ্যান্সার দেখবে, বুঝছো? আর যদি অ্যান্সার না দেখাইতে যাই তাহলে আমি করবোটা কোথায়? তো যাই হোক, তাহলে এখানে মানে হচ্ছে হাইড্রোজেন দিয়ে আমরা শুরু করি। হাইড্রোজেনের দেওয়া আছে কত, দেখো যে 2.04, 2.04। তার ভাগ দেবো কি পারমাণবিক ভর দ্বারা, তাহলে 1 দ্বারা, তাহলে 2.04 এটা পেলাম। তারপর সালফার আছে, তাহলে সালফারের জন্য কত হবে, 32.65 ডিভাইডেড বাই হচ্ছে কত, 32। এটা ভাগ করলে আমরা কত পাবো, ওয়ান পয়েন্ট জিরো টু এটা তো পাইতে পারি। 1.02 আসবে, কারণ এখানে 32 পরে হ্যাঁ 32, এ- এটার জন্য আর কি একটা অংশ পাবো। তারপর অক্সিজেন আছে, তাহলে হচ্ছে 65.30 ডিভাইড বাই 16। তাহলে এটা কত পাবো দেখি, এটা পাচ্ছি হলো 4.0। 4.0 এটা এখন আমরা পেয়ে গেলাম। এখন দেখতে হবে এই, এটা হলো 1 নম্বর ধাপ আমাদের চলে গেল, এই তিনটা কি 1 নম্বর ধাপ। এখন কি করতে হবে, যেটা সর্বনিম্ন থাকবে সেটা দ্বারা সবগুলোকে ভাগ দিতে হবে। তাহলে এই তাহলে এই তিনটা ওয়ান, আছে, তিনটার মধ্যে এটা সর্বনিম্ন। তাহলে আমরা এখন কি করবো, এইটাকে সবগুলোকেই এই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে হাইড্রোজেনের জন্য তাহলে যদি বের দুই করি, টু এক পয়েন্ট চার হ্যাঁ ঠিক আছে, আমি যদি দেখে বোঝা যাচ্ছে। 2 1, এটা পাচ্ছি আমাদের হ্যাঁ 2। তারপর কিন্তু সালফার, সালফার কত ছিল এক আমাদের, 1, 1.02 ছিল, ডিভাইডেড বাই 1.02। তাহলে এটা পাচ্ছি 1। তারপর হচ্ছে কত অক্সিজেনের, আহ একটু উপরে ওটাই নেই, 4.08 ছিল তাই না, 4.08 ডিভাইডেড বাই 1.02। তাহলে আমরা পাচ্ছি এখানে 4। তাহলে এখন এই যে আমরা এটা ধাপ 2, এটা আমাদের হয়ে গেল। এখন 3 নম্বর ধাপ কি করতে হবে, এই সংখ্যাগুলোকে
আমাদের যে মৌলের প্রতীকগুলো আছে তাদের সাইডে লিখতে হবে। তাহলে হাইড্রোজেন যদি 2 পাইছে, ওটা তো লিখলাম। সালফারের 1 সেটা লিখলাম, অক্সিজেনের 4 সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি ধাপ নাম্বার 3 এর মধ্যে আসলো। এখন যদি আমাদের এক লেখার দরকার নেই, এটা আমরা লিখতে পারি H2SO4। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি স্থূল সংকেত। ঠিক আছে না? তাহলে এটা আমাদের স্থূল সংকেত চলে আসছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এখানে তারপর আরেকটা সমস্যা দেওয়া আছে, এই সমস্যার সমাধান তুমি নিজে করে। দেখো এরপর যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হলো কি শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয় করে। আমরা আগে শিখলাম যে শতকরা সংযুতি থেকে যৌগের পারমাণবিক স্থূল সংকেত। আগে ছিল স্থূল সংকেত, এখন আমরা শিখবো কি আণবিক সংকেত। ঠিক আছে, তো আমাদের পদ্ধতি মোটামুটি একই বলা যায়, শুধুমাত্র একটা জিনিস পার্থক্য। সেটা হলো যে আমরা কিভাবে লিখি। আমরা দেখো মনে করো H2O2 যদি থাকে, এটাকে আমরা লিখি কত, HO লিখি, কারণ এই এখানে যে তো। টু এর টু এর অনুপাত 1 হয়। এখানে যে টুটা আছে, আমরা এই টু কে আমরা এখানে লিখতে পারি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তার মানে এখান থেকে একটা সম্পর্ক নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত আর এটা হচ্ছে কি স্থূল সংকেত। তাহলে আমরা লিখতে পারি যে আণবিক সংকেত, আণবিক সংকেত লিখলাম না, আণবিক সংকেত সমান সমান হচ্ছে কি আর স্থূল সংকেত। এখানে আমি একটা এন দিতে পারি, এন এর মান 1 2 3 যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এখান থেকে যদি আমি এন এর মান বের করি, তাহলে আণবিক সংকেত ডিভাইডেড বাই স্থূল সংকেত। এই যে এখানে দেখো নিশ্চয়ই বলছে এন ইজ ইকুয়াল টু হচ্ছে আণবিক সংকেত ডিভাইডেড বাই কি স্থূল সংকেত। তাহলে আমরা যদি কোনো উপায়ে স্থূল সংকেত বের করতে পারি আর এন এর মান বের করতে পারি, তাহলে সেখান থেকে আমরা কি আণবিক সংকেত আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এই ম্যাথটা দেখো শুরু করা যাক। এখানে কি কার্বনের দেওয়া আছে, তো এগুলো আমরা একটু আগে করলাম, তাহলে এগুলো আর না করি, তাই না? এই যে এগুলো আমরা একটু আগেই বের করলাম, এগুলো আমরা একটু আগেই বের করলাম, সেগুলো আর না করি সরাসরি। মানে প্রশ্ন হলো, আমি বলি, যদি প্রশ্ন আসে যে তোমার এগুলো শতকরা সংযুক্তি দেওয়া আছে, এগুলো শতকরা সংযুক্তি দেওয়া আছে পরীক্ষায়, এবং আণবিক ভরটা বলে দেওয়া থাকবে। যদি তোমাকে বলে যে স্থূল সংকেত নির্ণয় করতে, তাহলে দেখো এখান থেকে আমরা একটু আগে বের বের করলাম, এখান থেকে তোমার কাজ শেষ। যদি স্থূল সংকেত বলে, আর যদি আণবিক সংকেত বের করতে বলে, তাহলে কাজটা একটু বাড়লো। একটু পারলো কি, এই যে আমার এখানে এন এর মানটা একটু বের করতে হবে, এন এর মান বের করতে পারলেই আমাদের এন এর মানটা এখানে বসাই দিব, তাহলে আমাদের কি আণবিক সংকেতটা বেড়ে যাবে। তাহলে এখন আমরা অ্যান্সার করি, যদি প্রশ্নে বলে আণবিক সংকেত বের করো, তাহলে স্থূল সংকেত বের করার জন্য যা যা করছি সবগুলো করে নিব। করে শেষ পর্যন্ত পাইলাম কত, আমি পাইলাম হচ্ছে সি আর হচ্ছে এইচ। তো এটার আণবিক ভর কত হয়, কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে এটার আমি পাইলাম হচ্ছে 13। এখন আমাদের এন এর মানটা বের করতে হবে, তাহলে এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মেনলি এই কাজ স্থূল সংখ্যা এভাবে লিখবো না, স্থূল সংখ্যা আরেকভাবে লিখবো যে সি এন, এরকম করে এনটা দিব, বুঝছো? এই এন এর মানটা আমাদের বের করতে হবে, এই এন এর মানটা বের করে এখানে বসাবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে স্থূল আণবিক আণবিক যে ভরটা থাকে সেটা, আর হচ্ছে কি স্থূল সংকেতের ভর। তাহলে আণবিক ভর দেওয়া, এখানে দেখো দেওয়া আছে যে 78, 78 ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর পাইলাম হচ্ছে কত, 13। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ করে কত পাচ্ছি, এন এর মান ছয়। পাচ্ছি হলো 6। না, 6 হচ্ছে না, হ্যাঁ। তাহলে 6। এই যে এখন আমাদের এই 6 এর মান এখানে বসাই দিলেই হলো। তাহলে সি এন, এখানে এন এর মান পাইলাম 6, তাহলে সি 6 এই 6। আচ্ছা, তো এটাই তাহলে হলো আমাদের আণবিক যৌগিক সংকেত। যৌগের আণবিক ভর এটা মানে প্রশ্নেই দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, আণবিক ভরটা দেওয়া থাকবে, যদি তোমাকে আণবিক সংকেত চায় তাহলে সেখানে আণবিক ভর দিয়ে দেওয়া থাকবে। আর যদি স্থূল সংকেত চায় তাহলে আমাদের আণবিক আণবিক ভরের কোনো দেওয়া দরকার নেই। বুঝছো? যদি আচ্ছা। স্থূল সংকেত চায় তাহলে আমাদের আণবিক ভরটা দিয়ে দেওয়া থাকবে। তাহলে আশা করি এতগুলো এতটুকু বুঝতে পারছো। এরকম যেগুলো আছে সেগুলো একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আজকে আর এগুলো না দেয়, মানে এটা আমাদের এই অধ্যায়ের যে দুইটা পার্ট বলা যায়। একটা হচ্ছে যে আমাদের কি বলে মোলারিটি বা এরকম মানে পরমাণু নিয়ে পড়াশোনা, আর একটা হচ্ছে বিক্রিয়া নিয়ে পড়াশোনা। তাহলে বিক্রিয়া নিয়ে পড়াশোনা আমরা এখন নেক্সট ক্লাসে বলবো। আজকে এতটুকুই থাকলো, তোমার ফোন চার্জ নাই বললাম, মানে অনেক পড়া হয়ে গেছে কিন্তু। মানে এখন মেইন কথা, তোমার একটা পার্টের অর্ধেক শেষ হয়ে গেছে। তুমি যতটুকু পড়াইছি এগুলো ভালো করে পড়িও। আর একদম যেহেতু পড়াচ্ছি হলো আহ, বুধবারে, বুধবারে পরীক্ষার জন্য পড়িও। আর এখান থেকে যেগুলো পড়ালাম সেগুলো সব ভালো মতো শেষ করি, আমি এখান থেকে 2 একটা ম্যাথ করতে দিতে পারি।